আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার দলের বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তার কার্যালয়ে ডেকেছিলেন। সে মানে আমি বলবো এরা থিঙ্ক ট্যাঙ্ক। এদের যে কেন্দ্রীয় পরিষদটা আছে তার মেম্বার কয়েকজনকে তিনি ডেকেছিলেন এবং সেখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে। সেই মিটিং এ উপস্থিত ছিলেন এমন একজনের একটা সূত্রে পাওয়া খবরে জানতে পারলাম যে ডক্টর শফিকের কণ্ঠ জুড়ে ভীষণ হতাশা ছিল এবং তিনি আহ, তিনি মানে কি বলবো আর কি, মানে এটা যারা ছিলেন তারা আশা করেননি যে এতটা হতাশ কণ্ঠে তাকে কথা বলতে শোনা যায়নি। জামাতে ইসলাম খুব ভালো করেই জানে যে তারা যতই ভারত বিরোধিতা করুক না কেন, বাংলাদেশের আহ, যদি আপনি জিওগ্রাফিক্যালি চিন্তা করেন, তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, এবং বাংলাদেশের রাজনীতিতেও কিন্তু এরকম অবস্থা। এই ভারত কিন্তু বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং জামাত ইসলাম এটা বোঝে বলেই তারা কিন্তু ভারতের সাথে একটা সুসম্পর্ক করার জন্য অনেক চেষ্টা করেছে। জামাতের আমির এর আগে বলেছেনও, ভারতের কাছে তারা বিভিন্ন সূত্রে প্রস্তাব পাঠিয়েছেন যে জামাতে ইসলাম ভারতের সাথে একটা সুসম্পর্ক চায়, কিন্তু ভারত সরাসরি না করে দিয়েছে। ভারত জামাতে ইসলামকে বিশ্বাস করে না। আমরা কয়েকদিন আগে দেখেছি যে হেফাজতের নেতা মামুনুল হক তিনি একটা প্রতিনিধি দল নিয়ে আফগানিস্তানে গিয়েছেন এবং তালেবানের নেতাদের সাথে দেখা করেছেন। সেই বৈঠকের একটা উদ্দেশ্য ছিল যে তালেবান নেতৃবৃন্দের মাধ্যমে ভারতের সাথে একটা যোগাযোগ গড়ে তোলা। আপনারা জানেন যে আফগানিস্তানের যে বর্তমান শাসক গোষ্ঠী রয়েছে তালেবান, তাদের সাথে ভারতের একটা বর্তমানে একটা সুসম্পর্ক বিরাজ করছে, কিন্তু সেই মিশনও তারা ফেল করেছে। অর্থাৎ তালেবান নেতৃবৃন্দের মাধ্যমে ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার যে চেষ্টা তারা করেছিলেন সেটাও ব্যর্থ হয়েছে। ডক্টর শফিকুর রহমান শেষে যে কথাটি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে এই যে সবকিছু গুছিয়ে আনলাম, এত কিছু করলাম। আপনারা জানেন যে এই যে জুলাই আগস্টের গত বছরের যে জঙ্গি আন্দোলনটা হয়েছিল, জঙ্গি অভ্যুত্থান, জঙ্গি সেনা অভ্যুত্থান, সেটির পেছনে কিন্তু জামাত জড়িত ছিল, শিবির জড়িত ছিল, কিন্তু তারা স্বনামে সামনে আসেনি। সেই জায়গা থেকে বলছে যে এত কিছু করলাম, এবং তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার স্বপ্নে একদম বিভোর হয়ে গিয়েছিল। ডাকসুতে তাদের প্যানেল জিতিয়েছে, জাকসুতে জিতিয়েছে, ইলেকশন ম্যানিপুলেশন হোক আর যাই হোক, এবং তারা প্রশাসনে বিশ্ববিদ্যালয়ে তাদের লোক বসিয়েছে। সব দিক মিলিয়ে তারা ক্ষমতায় একেবারে চলে গিয়েছে, এরকম একটা অবস্থা। তো সেই জায়গা থেকে তিনি বলেছেন, তাহলে কি আমাদের তীরে এসে তরি ডুবে গেল? প্রিয় বন্ধুরা, এই শেষ বাক্যটার মধ্যে অনেক কিছু রয়েছে। আপনারা চোখ কান খোলা রাখুন। এই মাসটা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ, ভবিষ্যৎ কোন দিকে যাবে, ভবিষ্যৎ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। গতকালই আমি বলেছিলাম, এটা উল্লেখ করেছিলাম মৃদুভাবে, যে আমাদের ডক্টর ইউনূস তিনি ইরানে যাওয়ার জন্য একটা সুযোগ সুবিধা খুঁজছিলেন। কারণ আপনার এই বিমস্টেক সম্মেলনে যখন ইরানের প্রতিনিধি এসছিলেন, ওদের বিদেশমন্ত্রী, সেই সময় ডক্টর ইউনূস একটা সাইডলাইন বৈঠক করেছিলেন। বৈঠক করে তিনি বলেছিলেন যে আপনার দেশের বাসিন্দা হতে আমি ইচ্ছুক। আমি খবরও করেছিলাম। তা এখন ইরানের যে অবস্থা, সেই বিষয়ে বলেছিলাম ভবিষ্যতে কিন্তু ইরান খুব একটা সেফ থাকবে না। ডক্টর ইউনূস, আপনি যাচ্ছেন কোথায়? মানে আপনার পরিকল্পনা যেটা, সেটা বাস্তবায়ন হবে না। গতকালকে আমি বলেছিলাম যে ইরানের অবস্থা খুব খারাপ। আজকের কাগজে এইটা বেরিয়েছে, উত্তাল ইরানে বাড়ছে মৃত্যু, হুঁশিয়ারি ট্রাম্পের। কি লিখছে শুনুন। তেহরান, 2 জানুয়ারি। আরো একবার প্রতিবাদ আন্দোলনে উত্তপ্ত ইরান। গত কয়েকদিনের বিক্ষোভে ইতিমধ্যে প্রাণ গিয়েছে 7 জনের।
নিহতদের মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর এক সদস্য। সাধারণ মানুষের ওপরে ইরান সরকারের বল প্রয়োগ করলে তার ফল ভালো হবে না বলে সমাজ মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তারাও চুপ করে বসে থাকবে না বলে ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়েছে তেহরানও। 2022 সালে পুলিশি হেফাজতে মাসা আমিনি নামে তরুণীর বিক্ষোভের পরে হিজাব বিরোধী আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল আয়াতুল্লাহ খামেনির দেশ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে মৃত্যু হয়েছিল সেই সময়তে 550-রও বেশি মানুষের। 3 বছর পর ফের রাস্তায় নেমেছেন ইরানের সাধারণ মানুষ। তবে এবারের ক্ষোভের মূল কারণ সম্পূর্ণ ভিন্ন। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পানীয় জলের প্রবল সংকট। গত কয়েক মাস ধরেই ভুগছেন স্থানীয় মানুষেরা। বিদায়ী বছরের শেষ কয়েকদিনে সেই ক্ষোভই ফেটে পড়তে দেখা গিয়েছে ইরানের রাস্তায়। এখানে একটু বলে দিই, আপনাদের হয়তো মনে আছে, ইরানে হিজাবের মানে বিরুদ্ধে মানে বিক্ষোভ দেখাতে গিয়ে এক তরুণী, তিনি প্রকাশ্য তেহরানের রাস্তায় হিজাব ছিঁড়ে ফেলে মাথার চুল কেটে ফেলেন। সেই অপরাধে এই মাসাহা যে আছেন তাকে ফাঁসি দেওয়া হয়। তুলে নিয়ে গিয়ে পুলিশি হেফাজতে ফাঁসি দেওয়া হয়েছিল। মানে এতটাই একেবারে মানে সরকার এরকম যে আইন আদালতের কোনো ধার ধারে না, পুলিশি হেফাজতে তাকে ফাঁসি দিয়ে দিল, মানে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে বেড়ে দিয়েছে। এখন ওইটা যখন সমাজ মাধ্যমে মারফত বেরিয়ে পড়ে, খবর তো চেপে রাখা হয়েছিল, সব দেশেই খবর চেপে রাখার চেষ্টা হয়, ইরানও চেপে রেখে দিয়েছিল। এবার সমাজ মাধ্যমে যখন ওই খবরটা বেরিয়ে পড়ে তখন একবার দলে দলে মানুষ বেরিয়ে পড়ে। সেই সময়তে একবার আনরেস্ট একটা তেহরান হয়ে ওঠে, সেখানে গুলি টুলি চললে পরে 550-রও বেশি মানুষ মারা যায়। কিন্তু এবারের ঘটনাটা একটু অন্য। এবারে ইরানের এই 3 বছর পর ইরানের ওপর স্যাংশন রয়েছে। ভারতও ইরান থেকে এখন কম তেল নিচ্ছে, কারণ রাশিয়া থেকে তেল বেশি নিচ্ছে পুতিনের সঙ্গে করার পর, আলোচনার পর। ফলে চীন যতটুকু নিচ্ছে, বাকিটা ইরান কোথাও বেচতে পারছে না। এখন ডলারের প্রচন্ড সংকট। এখন ইরানের $1 মানে $1 কিনতে গেলে মানুষকে গুনতে হচ্ছে 1.42 মিলিয়ন আপনার রিয়াল। ভাবুন, 1.4 মানে 1,40,000 মতো রিয়াল দিলে তবে $1 পাওয়া যাচ্ছে। মুদ্রাস্ফীতি এই জায়গায় গিয়ে পৌঁছেছে, 256% মুদ্রাস্ফীতি। ভাবা যায় মানুষ খাবে কি? তাই লেখা হচ্ছে এখানে, 28 ডিসেম্বর রাজধানী তেহরান থেকে শুরু হয় প্রতিবাদ আন্দোলন। এরপরে তা ছড়িয়ে পড়ে আলবোর্জ, কামরান শাহ, মারকাজি, এসপাহান, হামেদানের মতো এলাকায়। মূলত বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের থেকেই শুরু হয় এই প্রতিবাদ বিক্ষোভ। পরে তাতে যোগ দিয়েছেন পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষও। ডলারের নিরিখে রিয়ালের মান তলানিতে গিয়ে ঠেকেছে রিয়াল। ফলে চূড়ান্ত অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে গোটা দেশ। বিক্ষোভকারীরা জানাচ্ছেন তাদের পকেট ফাঁকা, ফ্রিজে খাবার নেই পর্যাপ্ত জলের ব্যবস্থা, বাজার বন্ধ। ফলে মানুষের সব রোষ গিয়ে পড়েছে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির ওপর। পথে নেমে বিক্ষোভকারীরা এখন একনায়কের মৃত্যু, খামেনির মৃত্যুর মতো স্লোগান তুলছে। মাসুদ পেজেশকিয়ান, যিনি প্রেসিডেন্ট, সরকারের দিকে আঙুল তুলে কেউ বলছেন আপনাদের লজ্জা হওয়া উচিত। এই বিক্ষোভকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন ইসরায়েলের মোসাদ বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনীর এক রেডিও বার্তায় ফরাসি ভাষায় ইরানের আন্দোলনকারীদের প্রতি বলা হয়েছে, একসঙ্গে তোমরা রাস্তায় বেরো, সময় এসে গিয়েছে, আমরা তোমাদের সঙ্গে আছি। এই যে মানে ঘিটা ঢালছে না আগুনে, সেটা আসলে করছে আমেরিকা। এর পেছনে জেনে রাখবেন, এর পেছনে আবার একটা রেজিম চেঞ্জের গল্প আছে। প্রথমে হলো পাকিস্তান, তারপর তার আগে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, ঠিক এইভাবেই সিরিয়া হয়েছিল, এইভাবেই লেবানন হয়েছিল, এবার গিয়ে পড়লো ইরান। দেখলে ইরানকে তো এমনি মারা যাবে না, তাই
আমেরিকা কি করলো? আমেরিকা তার দোসর ইসরায়েলকে লাগিয়ে দিয়েছে, তোমরা ওর পেছনে লেগে পড়ো, রেজিম চেঞ্জ করতে হবে, এই আমাদের খামেনি তাকে দেশ ছাড়া করতে হবে। তা এই এখন পুরো ঘিটা ঢালছে ইসরায়েল, যে তোমরা মারো, আমরা তোমাদের সঙ্গে আছি, রাস্তায় বেরো। আর এদিকে হুঙ্কার দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরে লিখছেন, পরিস্থিতি সামাল দিতে বছরের শেষ দিনে আচমকা ছুটির ঘোষণা করে দেয় সরকার, কিন্তু তাতেও বিক্ষোভ দমন করা যায়নি। উল্টে ইংরেজি নতুন বছরের শুরু থেকে আরো জোরদার হয়েছে আন্দোলন। আমদানি বাড়াতে দেশের অস্ত্র ভান্ডার থেকে বিভিন্ন যুদ্ধাস্ত্র, ক্ষেপণাস্ত্র বিক্রির কথা ঘোষণা করেছে সরকার, কিন্তু কিনবে কে? কিনবে কে? কারণ স্যাংশন আছে, তো কোনো দেশ তো কিনতে চাইবে না। সেই সঙ্গে কঠোর হাতে বিক্ষোভ দমনে নেমেছে ইরানের নিরাপত্তা বাহিনীও। গত দুদিনে লোরদেগান, আজনা, লোরেস্তান, ফুলাদ শহর, বখতিয়ারি এলাকা থেকে মৃত্যুর খবর এসেছে। বাসিজ এলাকায় আবার বিক্ষোভকারীর হাতে মৃত্যু ঘটেছে রেভলিউশনারি গার্ড ভলেন্টিয়ারের সদস্য 21 বছরের এক তরুণ। এই পরিস্থিতিতে তেহরানকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, যদি শান্তিকামী বিক্ষোভকারীদের উপরে ইরান গুলি চালায় বা হিংসা ছড়ায়, তাহলে আমেরিকা ইরানের সাধারণ মানুষকে রক্ষা করবে। জানিয়ে রাখতে চাই যে আমরাও বন্দুকে গুলি ভরে তৈরি আছি। যদি খামেনি এক শীর্ষ উপদেষ্টা আলী শামখানি ট্রাম্পের এই হুঁশিয়ারির জবাবে খোঁচা দিতে গিয়ে ইরান এবং আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের প্রসঙ্গ তুলেছেন এবং বলেছেন উচিত জবাব দেওয়া হবে। এই হচ্ছে সাম্প্রতিক ইরানের অবস্থা, যেটা গতকালকে আমি ছুঁয়ে গেছিলাম, আজকে কাগজেও এটা বেরিয়ে গেছে, আপনাদের চোখের সামনে আমি দেখিয়ে দিলাম যে এই হচ্ছে অবস্থা ইরানের। ফলে আর একটা বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে ইরান। আর সেক্ষেত্রে দখলদার কে থাকবে? দখলদার থাকবে পুরো আমেরিকা এবং তার সঙ্গে হচ্ছে ইসরায়েল। তাহলে এই যে ইসরায়েল আর ইরান দুজনের মধ্যে যে সম্পর্ক, যুদ্ধের সম্পর্ক, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য, মানে ওই খামেনিকে সরালে পরে সমস্ত সম্পর্ক বেরিয়ে আসবে, ঠিক হয়ে যাবে। এবং ইরানের যে সাধারণ মানুষ, তাদেরকে পুরো খেপিয়ে দেওয়া হয়েছে, সমস্ত মানে অর্থনীতিটার 12টা বাজিয়ে দিয়ে। কারণ স্যাংশন যদি 79 থেকে স্যাংশন চলছে, আপনি বলুন, একটা দেশ শুধু তেলের ওপরে বেঁচে আছে, সেই তেলটা কেনার কোনো লোক নেই, যুদ্ধাস্ত্র কেনার কোনো লোক নেই, তাহলে সেই দেশটা বাঁচবে কি করে? এতদিন ভারত সাহায্য করেছে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ভারতও বুঝতে পেরেছে বেশি দিন ইরানের সঙ্গে